অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শরীরটাই সবকিছু করবে। এই গাড়ি চালাতে অসুবিধা হবে, পায়খানা ছাড়ি না, পেচ্ছাপ ছাড়ি না, খাবার ছাড়ি না, জিম ছাড়বো কেন? খাবার তো নিয়ে গেছি না। আমি শুভব্রত। আজকে রয়েছি মন্ত্রের কাঁচাপাড়া ব্রাঞ্চে। আজকে আমরা একটা খুব ইন্সপায়ারিং স্টোরি শুনবো ডাক্তার অনির্বাণ দাশগুপ্তর কাছ থেকে, ওনার ফিটনেস ট্রান্সফরমেশন এবং ফিটনেস জার্নি নিয়ে। অনির্বাণ, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো তোমার ফিটনেস, তো তুমি ফিটনেস ফিক ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোটবেলা থেকেই, কিন্তু কোনদিন করিনি, বাবা অ্যালাউ করতো না না, পড়াশোনা করার বিং জন্য। এ ডক্টর, এত ওয়ার্ক প্রেশার, তার মধ্যে এই ফিটনেসের জন্য যে তোমার এই যে আগ্রহটা, এটার ব্যালেন্সটা কি করে করছো? এটার ব্যালেন্স তো, কারণ আলটিমেটলি আমি মনে করি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শরীরটাই সবকিছু করবে। আমি ডাক্তারি করি কি মুক্তারি করি কি যাই করি, শরীর আর মন এই দুটো ঠিক না থাকলে তো করতে পারবো না। সো ওটাকে নট নেগোশিয়েবল, দ্যাট ইজ নট। আমি তো মনে করি মান্ত্রার এবিসিডি হচ্ছে অলওয়েজ বি কনসিস্টেন্ট উইথ ডায়েট এন্ড এক্সারসাইজ। এবিসিডি অফ এনি পারসন ইট শুড। ওটাই আমার, যে হেলথটাকে ঠিক রাখতে হবে। যেটা আমি মানে কিছু মাস আগে তোমার হয়েছিল যে একটা সিভিয়ার রোটেট। আমি জিমে রেগুলার আসার জন্য মান্থটা আগে করতাম, তারপর আমি শিফট করলাম অন্য জিমে, আমার বাড়ির নিয়ার বাই জিম। এবার প্রবলেমটা যেটা আমি ওখানে ফেস করলাম, যে এখানে যেমন প্রত্যেকটা মুভমেন্ট নজর রাখে সবাই, 360 ডিগ্রি নজর রাখে, অন্য জিমে রাখে না। দুমদাম মেরে দিলাম, হয়ে গেল, চলছিল, ভালোই চলছিল। এবার একদিন ওয়ান ফাইন মর্নিং প্রচন্ড একটা ইঞ্জুরি হলো, এখানে সুপ্রাস্পাইনাটাস টিয়ার হলো। এমআরআই করলাম, সুপ্রাস্পাইনাটাস টিয়ার আর অ্যাক্টোমিয়াল ক্ল্যাভিকুলার জন্য আর্থ্রাইটিস দেখা দিল। তো আমার মানে অ্যাজ পার মাই ক্লিনিক্যাল নলেজ গোস, এরপরে এক্সারসাইজ করাটা উচিত নয়, কারণ ওতে আরো ইনজুরি বাড়ার প্রবণতা ছিল। কিন্তু আমার এমন একটা ম্যানিয়া বলতে পারো কি প্যাশন বলতে পারো, যে না আমি তখন আমি নসাদকে বললাম যে ইউ হ্যাভ টু হেল্প মি। আমি তখন ওই জিম থেকে আবার এই জিমে ট্রান্সফার করলাম। নসাদ তখন আমি ওয়েট নিতে পারতাম না, কিছু করতে পারতাম, কিচ্ছু করতে পারতাম না, হাত এই করতে পারতাম না। এই গাড়ি চালাতে অসুবিধা হতো। আমি এই ক্ষেত্রে নওশাদের কাছে আসছি। নওশাদ, মানে তুমি প্রথম যখন ট্রেনিং স্টার্ট করলে, পুশ আপ কিংবা কিরকম মানে সেটা ছিল? স্যার মানে খুবই স্যারের কন্ডিশন খুবই মানে খারাপ ছিল। স্যারের সাথে আমার কথা হয়, স্যার যেহেতু আমাদের এক্সিস্টিং মেম্বার ছিলেন আগে থেকে, সেখান থেকে স্যারের সাথে কথা হয় এবং স্যারকে পুশ আপ করতে পারছিলেন না? কিছুই পারতেন না, কিছুই পারতেন না। যেটা ফার্স্ট ছিল যে স্যারের খুব মোটিভেশনের দরকার ছিল। স্যার মেন্টালি খুব ব্রেক হয়ে গেছিলেন। স্যারের এরকম একটা চিন্তা ভাবনা ছিল হয়তো আগামী কোনোদিন আর পারবেনই না করতে। ফার্স্ট কোনো একটা মোটিভেশনের দরকার ছিল, সেটা আমি যতটা পারি নিজের দিক থেকে স্যারকে মোটিভেট করি, স্যারকে জিমে আসতে বলি। স্যার নিজে, আমি একটা কথা ঠিক যে স্যার আমি যেটুকু যা আমি গাইড করেছি স্যার অক্ষরে অক্ষরে সেটা পালন করেছি। তো স্যার এসছে, তারপর সেটাকে নানা রকম প্রসেসে শরীরের কী কন্ডিশনে আছে, কীভাবে সেটাকে মুভ অন করাতে পারি, কিছু স্ট্যাটিক পশ্চার, মানে ইনিশিয়াল যেটা ছিল যে মানে বেসিক অ্যাসেসমেন্টে যা হলো ঠিকঠাক একদমই ছিল না, পুশ আপ করতে পারছিল না। হ্যাঁ পুশ-আপ কিছুই পুশ-আপ তো অনেক দূরের কথা, আমি তো হাত তুলতে পারছি না। আমার গাড়ি চালাতে অসুবিধা হতো, এই ইয়ারিং কি করতে ব্যথা লাগতো, মানে কিছুই হতো না। তো সেই জায়গা থেকে ধরো তুমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ট্রান্সফর্ম করতে শুরু করলে, এক্সারসাইজ করতে শুরু করলে, এবং যেটা ধরো মেডিকেল কারণে তোমার মনে হচ্ছিল যে এটা পসিবল না, সেই জায়গাটা দেখছো যে এক্সারসাইজ করে পসিবল হচ্ছে আর কি। এই জায়গাটা তুমি কিভাবে দেখছো? আমি জানি না, আমার যেটা মনে হলো, নসাদ আমাকে, যদিও নসাদ মেডিকেল স্ট্রিমের লোক নয়, আমাকে বললো ওইখানে মাসেল বাড়লে ব্লাড সাপ্লাই বাড়বে, ব্লাড সাপ্লাই বাড়লে আপনার ইনফ্লামেশন কমবে, ওই ইনজুরি হিল করবে। তা আপনার আলটিমেটলি ওই জয়েন্টটাকে অ্যাফেক্টেড না করে আশেপাশে মাসেল বাড়ান, ও বডি সাংঘাতিক জিনিস, বডি নিজেই ঠিক করে নেবে। অ্যান্ড দ্যাট ওয়াজ, আমার ব্যথা নেই কিন্তু তা নয়, ব্যথা কিন্তু এখনো আছে, টুকটুক করে লাগে, কিন্তু মাসেলের ডেভেলপমেন্ট এত বেশি হয়েছে যে ওটা খুব একটা এফেক্ট করে না। একই জিনিস নসাদ নিয়ের জন্য বলেছিল আমাকে, যে কোয়াড্রিসেপ স্ট্রেনথেন করুন, নি তো আপনার খারাপ হবেই, অস্টিওআর্থ্রাইটিস সেটিং করবেই, বয়স হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু
আশেপাশে মাসেল যদি স্ট্রং হয় ও তো চেনে রেখে থাকবে, সো ইউ ওয়ন্ট হ্যাভ দ্য প্রবলেম। তো মানে এই জায়গাটা আমাদের ট্রেনিং এর একটা খুব বড় জায়গা আছে, যে জায়গাটা আমাদের বোঝার যে যেটা এফেক্টিভ সেটাকে বাঁচিয়ে রেখে আশেপাশের জায়গাগুলোকে যদি আমরা স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু ডিসেবিলিটি ফ্যাক্টরটাকে আমরা অনেক কমিয়ে দিতে পারি। হ্যাঁ। আমরা টিপিক্যালি কিডনি পেশেন্ট কিংবা অন্য রিহাবেও কাজ করি, যারা কিডনি ড্যামেজ হচ্ছে আমরা লাং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করি টু সাপোর্ট দ্য কিডনি। রাইট। সেম থিং তোমার শোল্ডারের যে জায়গাটা ইরিভার্সিবল, সেই যে ড্যামেজটা হচ্ছে সেটা না ভেবে আশেপাশে যদি মাসেলগুলোকে স্ট্রং করা যায়, তাহলে কিন্তু যেটা আমাদের ফাংশনালিটিসের যে জায়গাটা ফিরে আসে এবং মাসেলস স্পিড বেসিক্যালি। মাসেল স্পিক্স। আর মাসেল সবথেকে বড় কথা হচ্ছে যে রসাল আটটা বলতো যে কত ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড বডি বিল্ডিং বডি শো করছে, তাহলে আপনার তো অক্ষত আছে, মাথায় একটা জয়েন্ট গেছে, ছোট্ট রাখুন টাইপের গেছে, সুপার ছিঁড়ে গেছে, ওই মুভমেন্ট করবো না, অন্য মুভমেন্ট করবো, অন্য আশেপাশ থেকে ঠিক হয়ে যাবে, এবং তাই হলো। মানে তারপরে পুশ আপ করতে পারি এখন। অবশ্য আমি আগে 25 কিলো নিয়ে পুশ আপ করতে পারতাম, এখন তো আমি জানি না, ওটা এখনো অব্দি সেই পর্যায়ে পৌঁছায়নি এখন। অ্যাকচুয়ালি আমি এখানে ছোট একটা অ্যাড করতে চাই যে পুশ আপ যখন যে কোনো মানুষ সে ওয়েট ট্রেনিং করছে, ভালো লিফট করছে, মানে ভালো লিফটের জায়গায় যাচ্ছে, তো আমার মনে হয় স্যার পুশ আপটাকে আপনি নর্মাল এজ এ ওয়ার্ম আপ হিসেবে আমাদের আপার বলি, আপনার ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে আপনি ওয়েট লিফটিং আমরা পুট করতে পারি, তাহলে আমার মনে হয় ইমপ্রুভটা আরো ভালো পাবে। আমি মানে পুশ আপস করে ম্যাক্সিমাম আমার মাসলকে ফেটিক করে ফেললাম, শেষে অ্যাকচুয়াল জায়গাটাতে যে আমি পারলাম না। আর নসাদের অদ্ভুত দিকে সেটা হচ্ছে নসাদ আমার মনে হয় ও বডি একটু দেখতে পায়, মানে কিছু একটা গন্ডগোল করছি, মানে এটা না, একটু বডি এগিয়ে দিন, একটু কিছু পিছিয়ে দিন, একটু নামিয়ে দিন, ওই ওঠানো নামানো পেছনে এগুলোতে আমি দেখি একটা ড্রাস্টিক চেঞ্জ। এটা আমাদের ট্রেনারদের কাছে ক্লিনিক্যাল আই হবে, তোমার ও দেখতে পাচ্ছে নাকি, মানে ঠিক ওই জায়গাতে হিট করে, একটু এগিয়ে নিন, ব্যাস ওই এগিয়ে যাওয়ার পরে দেখলাম না আবার ব্যথা করছে না, পশ্চাৎ হয়ে যাচ্ছে। তো মোটিভেশন তার দ্বারাই সম্ভব যার উপরে ইউ হ্যাভ ফেথ, ব্লাইন্ড ফেথ, ব্লাইন্ড ফেথটা অ্যাকোয়ার করতে হয়, হি হ্যাজ অ্যাকোয়ার্ড। আমি তো মানটায় ছিলাম, শিফট করলাম শুধু এই কারণে রোজ জিমে যেতে পারবো না, এত দূর ওখান থেকে আমার কমিট করা খুব ডিফিকাল্ট। কিন্তু দেখলাম যে না, ইট ইজ নন নেগোশিয়েবল। তখন 6টায় উঠতে হতো, আমি 4টায় উঠতে হয়, কিন্তু আসতে পারে টেকনিক ইজ ইম্পর্টেন্ট। টেকনিক ইজ অ্যাবসলিউটলি। কিন্তু মানে বায়োমেকানিক্সের জায়গায় টেকনিকটা যদি ঠিক না হয়, ইটস নট দা মানে কত রিপস করা হচ্ছে, কত ওয়েটস করা হচ্ছে, সেই জায়গাটা মনে হয়। এবং আমার এখনো একটা টেন্ডেন্সি আছে একটু এবারে না না ওয়েট কিছুতে বাধা দেয় না, এবং আমি দেখেছি, স্টাডি করে দেখেছি, ওর কথা না মেনে আমি যদি ওয়েট বাড়াই আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না। আমি এক্সপেরিমেন্ট করে গেছি, মানে আমি পুরো ব্লাইন্ডলি করিনি। ও বলতো না এটা 2.5 দিয়ে হবে না, 1.25 না, আমি লুকিয়ে লুকিয়ে 2.5 বাড়িয়েছি। এটা আমার মনে হয় আমাদের সবার জন্য, দর্শকদের জন্য খুব ভালো, যারা বেশি ওয়েট লিফট করতে চায়, একটা ইগো লিফটের ব্যাপার থাকে, তো এটা কিন্তু প্রচন্ড হার্ড করে। তো সেই জায়গায় যদি ভাবতে হবে মৃত্যু অবধি জিম করে যেতে হবে, এটা যদি মাথায় থাকে যে ওইটা মৃত্যু অবধি জিম করে যেতে হবে। আর বাবা প্রায় বলতো ছেড়ে দিলে মোটা হয়ে যাবে, ছাড়বো কেন, পায়খানা ছাড়ি না, পেচ্ছাপ ছাড়ি না, খাবার ছাড়ি না, জিম ছাড়বো কেন, কারণ তো নেই কিছু, কারণ এটাই তো সব থেকে আপন, বউ বাচ্চা থেকে আপন। তো মানে আসলে এই কথাগুলো প্রচন্ড ইন্সপায়ার করছে, আর আশা করছি এটা যারা দেখবে তারা প্রচন্ড ইন্সপায়ার হবে এই কথাগুলো থেকে, স্পেশালি যে লেসেনটা, এই ইগো লিফটটা যদি আমরা বন্ধ করতে পারি এবং বায়োমেকানিক্স এবং ট্রেনারের কথা শুনে যদি সেই গাইডেন্স যদি করতে পারি, তাহলে থিং ক্যান বি অ্যাচিভ। জিম ঝকঝকে হয়ে লাগবে, ট্রেনারকে ঝকঝকে হতে হবে, ট্রেনারকে কি আই রাখতে হবে। অনেক ম্যাক্সিমাম জিমে ট্রেনার আছে, ভালো ট্রেনার আছে, আমি বলবো না ট্রেনারগুলো খারাপ, কিন্তু পার্সোনাল ট্রেনিং না দিলে দেখবো না এই কালচারটা খুবই এই জায়গাটা হাইলাইট করেছো। তো মানে বেসিক্যালি কি হচ্ছে প্রথমে তাই আমি সবাই সব দিক দিয়ে দেখ, সবাইকে অদ্ভুত ফ্যামিলি মতো সবাই সবাইকে দেখ, মানে এইটা আমার ব্যাপক লাগে। মানে অন্য জিমে গিয়ে তোমার ইউ ফিল রিজেক্টেড, ইউ ফিল। প্রথম হচ্ছে যে পার্সোনাল ট্রেনিং করে আমি কি দেবো, আমি একজন ট্রেনার নিলাম যে আমার বেনিফিট সাপোর্ট দেবে, স্কোয়াটে সাপোর্ট করবে, দ্যাট ইজ নট পার্সোনাল ট্রেনিং। তো সবার আগে দরকার হচ্ছে অ্যাসেসমেন্ট। যেমন তোমার জন্য একটা অ্যাসেসমেন্ট হলো, দেখা গেল যে তোমার এই জয়েন্টের এই জায়গায় ডিসেবিলিটি, এইটা বাদ দিয়ে অন্য ডেভেলপমেন্ট, দিস ইজ এ পার্ট অফ অ্যাসেসমেন্ট। সেরকম যদি আমার প্রপার অ্যাসেসমেন্ট না হয়,
তাহলে কিন্তু কোনো কিছুতেই এগোয় না। সেই জন্যই মানে যে ঝকঝকে বড় বড় মানে বেশ সুন্দর ইন্টেরিয়ার রয়েছে, অনেক বড় স্পেস রয়েছে, কিন্তু অ্যাসেসমেন্ট টুল নেই, অ্যাসেসমেন্ট করা হচ্ছে না। অ্যাসেসমেন্ট ওখানেও হয়, অ্যাসেসমেন্ট তো হলো, ফিডব্যাক যদি হয়ও তারপরে তার উপরে কাজ করতে হবে। এক্সিকিউশনটা অ্যাসেসমেন্ট ওখানেও হয়, অ্যাসেসমেন্ট হয় না আমি বলবো না, সব জায়গায় অ্যাসেসমেন্ট হয়। আমি তো মাল্টিপল জিমে জয়েন করেছি, সব জায়গায় অ্যাসেসমেন্ট হয়, কিন্তু প্রবলেম এখানেই যে যদি পিটি বলো তো ঠিক আছে, পিটি না হলে ইউ আর আলো। সেইটা এই কালচারটা আমি রিকোয়েস্ট যে করে হোক যেন এই ধরে রেখে তো থ্যাঙ্কস টু লিডারশিপ যে এই কালচার ধরে রাখা খুব দরকার। সবাই পিট নিতে পারে না, সবার পক্ষে সম্ভব না। ওই এই ট্রেনে ধরো পেট ট্রেনে ধরো ওইখান থেকে আওয়াজ বাড়ে, ওইখানে স্কোয়াটিং করছে পেট, এই যে কালচারটা এটাও সব জিনিস বেসিক্যালি যেটা হয়, ড্রিম ড্রাস্টিক্যালি তাদের চার্জেস কমায়। সবাই অ্যাকসেপ্টেড হয় যে না তাহলে এখানে চার্জ কম আছে, এখানে যাবো, কিন্তু আলটিমেটলি পিটি ছাড়া মুভ করা যায় না, একটা ইনজুরি হয়ে যায়, এন্ড কস্ট অফ ইনজুরি ইজ মোর দ্যান এনিথিং। হেলথ তো সব থেকে ভ্যালুয়েবল জিনিস, হেলথ ইজ ওয়েলথ। আমরা যদি ইডিয়েট হই তাহলে আমরা ওই টাকার পিছনে ওইভাবে শুরু, সব থেকে বেশি তো ইনভেস্ট এখানে করা উচিত রাদার দ্যান মোবাইল আর টাকা, তাই না? তো ওটাকে তুমি যেটা বলছো, যে কথাটা ইউজ করলে ইনভেস্টমেন্ট, তো যে এক্সপেন্ডিচার হিসেবে না ট্রিট করে আমি যদি এটাকে ইনভেস্টমেন্ট আনকাউন্টেবল, এটা এক্সপেন্ডিচার নয়, কিছুতেই হতে পারে নন নেগোশিয়েবল, ইজ অ্যাবসলিউটলি নন নেগোশিয়েবল। চিতায় যে জিনিসটা যাবে তাকে তো মেনটেন করে রাখতেই হবে। আমি পঙ্গু হয়ে যেতে চাই না, তারপরে হবে হয়তো পঙ্গু অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার, হতেই পারে, ওটা তো ভগবানের স্ট্রাইক অফ গড, বাট মাই এফর্ট এতটাই হতে হবে যে ও ভয় পাবে কিছু করার জন্য। প্রচন্ড মানে অনুপ্রাণিত হলাম তোমার কথা শুনে, এবং আমি বুঝতে পারছি তোমার টাইম হয়ে গেছে, কন্টিনিউয়াস ফোন আসছে, তুমি হসপিটালে বেরিয়ে যেতে হবে। তো কনক্লুড করো লাস্ট ওয়ার্ড, হোয়াট ইউ ওয়ান্ট টু সে রিগার্ডিং জার্নি অর ফিটনেস, যারা ফিটনেস করতে চাইছে, মানে ওই তো আমি বললাম প্রথমে এ বি সি ডি, অলওয়েজ বি উইথ কনসিস্টেন্ট ডায়েট এন্ড এক্সারসাইজ। ডায়েটিং, হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নষ্ট বলতো, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরে দাঁড়িয়েছে। প্রোটিন খাওয়া, প্রোটিন ক্যালকুলেট করে খাওয়া, কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট, আর টেকনিক সবথেকে বেশি ইম্পর্টেন্ট। রেপিটেশনস, সেটস, এগুলোর থেকে বেশি টেকনিক, মানে যে প্রোগ্রামটা করছো সেই প্রোগ্রামটা ঠিক করে ডিজাইন করাটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। তো ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট, ট্র্যাকটা ইম্পর্টেন্ট, প্রোগ্রেসটা ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ, তোমার কন্টিনিউয়াস ফোন আসছে বা তোমার হসপিটালে বেরিয়ে যেতে হবে, তো তোমার এই টাইমটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং নমস্কার।